টি শার্টটা তুলে দেখেছে যে আচ্ছা কোথায় কোথায় ফুলে গেছে, তাই যেখানে ফুলে নেই ওইখানে ওকে পেটাও। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আপনার ঝুলিয়ে পিটিয়েছে ফুটবলের মতো, যে যেমনে পারে সেই দিক দিয়ে মানে শট করে, এরকম একটা অবস্থা ছিল। ডিবি অফিসে আমি একটা ফুটবল ওই এক্সপিরিয়েন্সটা বা ওই সময়কার কথা একটু জানতে চাই। প্রিজন ভ্যান থেকে বলছিলেন। আপনারা জানেন যে রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলে কিংবা রিমান্ডে নিলেও সাধারণত তাদেরকে একটু সম্মানের সহিত জিজ্ঞাসাবাদ করা হয় বা তাদের সাথে একটা সম্মানজনক আচরণ করা হয়, যেহেতু তারা কোনো অপরাধী না, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইবার সম্পূর্ণ একটা ভিন্ন চিত্র ছিল। যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে, আমি যখন গিয়েছি কিংবা তার আগেও যারা ছিল, তারা প্রত্যেকেই বলেছে যে তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আসলে একেবারে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আপনার ঝুলিয়ে পিটিয়েছে, প্রত্যেককে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং লাঠি পেটা, চর থাপ্পড় আপনার এগুলো তো আছেই। আর বিশেষ করে যেহেতু এই সরকার গত 1.5 দশক ধরে, মানে বিগত সরকার গত 1.5 দশক ধরে ক্ষমতায় ছিল, তারা তো দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে দেখা যায় গুরুত্বপূর্ণ পদে যাদেরকে বসিয়েছে ম্যাক্সিমামই সরকারের রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতাকর্মী একেবারে। তো ডিবি কার্যালয়ে যারা ছিল, আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে এবং কথাবার্তাতেও বুঝতে পেরেছি যে তারা একেবারেই এতটা অন্ধ সরকার সমর্থক ছিল। আমি কেন রাজপথে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেই, আমি কেন সরকারের তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করি, আমি কেন আওয়ামী লীগের নেতা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে সমালোচনা করি, এই কারণে আমার উপরে বেশি তাদের ক্ষোভ ছিল। যার ফলে আমাকে আপনার প্রত্যেকটা টিমই মনে হয় যে আপনার দিনে 2বার 3বার 2-3টা টিম নিয়েছে এবং 2-3টা টিম নিয়েই নির্যাতন করেছে। একটা ঘটনা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি, যে সেটি ছিল আমাকে আপনার বিকালের দিকে তারা ডেকে নিয়েছিল একটা টিম। তারা মেরে আপনার এইদিকে কালো ব্লাড জমে গেছে, শরীর ফুলে আছে, আমি হাঁটতে পারতেছি না ঠিকঠাকভাবে। আবার আপনার রাতে আরেক টিম ডাকছে। তখন আমি বলছিলাম যে ভাই আমার শরীরটা ফুলা দেখেন, তাহলে আমি প্রয়োজনে আমাকে সকালে ডাকেন, যে আমাকে তো আজকে অলরেডি এক টিম ডেকেছিল। সেটা আমার বলতে গেলে আপনার টি শার্টটা তুলে দেখেছে যে আচ্ছা কোথায় কোথায় ফুলে গেছে, তাই যেখানে ফুলে নেই ওইখানে ওকে পেটাও। তো এই কারণে আমি বলেছিলাম যে যেইভাবে একটা প্রতিযোগিতা করে এবং প্রত্যেকটা টিম মারার মধ্যে দিয়ে এবং একটা পৈশাচিক উল্লাস, গালি গালাজ তো আছেই, সে কারণে আমি বলেছিলাম যে এখানে আসলে যেভাবে ব্যবহার করা হচ্ছে, লাইক ওরা মনে হচ্ছে একটা ফুটবলের মতো, যে যেমনে পারে সেই দিক দিয়ে মানে শট করে, এরকম একটা অবস্থা ছিল। গণ অধিকার পরিষদের আমাদের কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না, বরঞ্চ ঢাকার চেয়েও কিছু কিছু জেলায় আমাদের আরও শক্তিশালী অবস্থান রয়েছে। যেমন এই গত শুক্রবার আমি আমার নিজ জেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করে এসেছি, প্রায় 50,000 লোকের, আপনাদের স্থানীয় রিপোর্টারও বলতে পারবে। এর আগে গত বছর আমি 28 জানুয়ারি আমি আপনার রংপুরে গিয়েছিলাম, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রোগ্রাম করেছিলাম, পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। আমি ঢাকার বাইরেও আমাদের একটা শক্তিশালী অবস্থান আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন এইখানে আগে যদি 1 বছর আগের কথা কল্পনা করেন, আওয়ামী লীগ সরকারি দল ছিল, সেকেন্ড মেইন স্ট্রিম পার্টি ছিল বিএনপি। কাজী গণমাধ্যমের একটা ফোকাস থাকে যে সরকারি দল আওয়ামী লীগ, সেকেন্ড অপশন বিএনপি। তো দেখা যায় যেই কারণে আমাদের মতো রাইজিং দল কিংবা ছোট দলের কাভারেজটা অত না হয়, হয়তো মানুষ অত জানতো না। কিন্তু গণ অধিকার পরিষদ আমরা 2022 সালের 30 অক্টোবর যে নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম নিবন্ধনের জন্য, সেই সময় আমরা 56টি জেলা কমিটি করেছিলাম, 2.5 শতাধিক উপজেলা কমিটি করেছিলাম। মোটামুটি তৃণমূলের সব জেলা উপজেলা এখন গণ অধিকার পরিষদের একটা অবস্থান আছে।